আসসালামু আলাইকুম। আমি তৌহিদ। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমাদের মূল বিষয় বা স্লাইডে যাওয়ার আগে একটু জিনিস আপনাদের সাথে শেয়ার করি। সেটা হলো যে আমরা কি জিনিসগুলি শিখতেছি এবং সেগুলি বাস্তবে আমাদের কাজে লাগতেছে কিনা। তো আমরা কিন্তু অনেকে হয়তো অনেক সময় বিরক্ত হয়ে যায়, শুধু ট্রেন লাইন সাপোর্ট, ট্রেন লাইন সাপোর্ট। আসলে এর বাইরে কোনো কিছু নাই, অন্তত আমার কাছে। আসলে আমরা ভিডিও দেখে বা বিভিন্ন কিছু দেখে হয়তো শিখতে পারি, পড়তে পারি, বা আমার থেকে আপনার একটা শুনতে পারেন, শিখতে পারেন, আরেকজনের থেকে পড়ে শুনতে পারেন, শিখতে পারেন, বা ইউটিউব থেকে, গুগল থেকে। কিন্তু কিছু জিনিস আছে যেগুলি অভিজ্ঞতার মাধ্যমে শিখতে হয়। সেটা শুধু আপনার সাথে যে অভিজ্ঞতা হয়েছে সেটা আপনিই জানেন, আর কেউ জানে না। তো সেই বিষয়গুলি কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করি। আচ্ছা, এখানে কি হয়েছে? এখানে দেখেন যে এটা অক্টোবর 12 তারিখ। 12 তারিখে এই অ্যানালাইসিসটা আমি দিয়েছিলাম এই ফরেক্স ফ্যাক্টরিতে। ইউরো ইউএসডি পিটিজি কি এরিয়া, ঠিক আছে? তো সো আমরা এটা বন্ধ করে দিই। আমার এটা চালু আছে, যেটা পরে আপনাদেরকে দেখাবো। বন্ধ করে দিলাম। আচ্ছা, ওটা একটা সাউন্ড আসতেছিল। তো এখন যেটা বলতেছিলাম, যে এই যে অ্যানালাইসিসটা আমরা 12 তারিখে দিছি, কি দিছি একটু বড় করি, যে আমি তখন প্রেডিক্ট করছিলাম যে এই প্রাইসটা এদিকে ফল করবে। এখন ফল একদিনে করতে পারে, 2 দিনে করতে পারে, কয়দিনে করতে পারে আমরা কিন্তু জানি না। কিন্তু ফল করবে, এটা কেন আমি বললাম? এখন আপনি যদি দেখেন, এটা একটা হেড, এটা একটা শোল্ডার, এটা একটা শোল্ডার, ঠিক আছে? তারপরে এটা কি? এটা একটা রেজিস্ট্যান্স লাইন। খুব লক্ষ্য করেন বিষয়গুলো। এটা কি? এটা একটা ট্রেন লাইন। বাড়ি খেয়েছে কোথায়? এই রেজিস্ট্যান্স লাইনে। নিচে আসছে, আবার উপরে গেছে, আবার নিচে আসছে, আবার উপরে গেছে। কিন্তু যখন উপরে গেছে, এইটা কিন্তু এটার থেকে নিচে। তার মানে কি? এই লেভেলে আর যায় নাই, আবার এই লেভেলে আসছে, আবার এখানে রেজিস্ট্যান্স করছে। তখন আমি বলছি যে এটা ক্লিয়ার করি, এটা ফল করবে। এটা কয় তারিখে বলছি? 12 তারিখে। এখন দেখেন, 12 গেছে, 13 গেছে, আমি কিন্তু দিয়ে যাচ্ছি অ্যানালাইসিস। আপনাদের এই জন্য দেখাচ্ছি যে আপনারা এই জিনিসগুলি একটু ফলো করেন। দেখেন, কিছুই হয় নাই। 14 গেছে, আমি কিন্তু ইউরো এসডি অ্যানালাইসিস করতেছি, দিতেছি, করতেছি, দিতেছি। এখন যেটা হয়েছে সেটা বর্তমানে কোথায় আছে আমরা সেই জিনিসটাই দেখব। আমি আসলে ওই MT4টা বন্ধ করে দিয়েছিলাম, কারণ অনেক আওয়াজ করতেছিল। এখন আমরা জানি যে এই মুভমেন্টটা গত সপ্তাহে, মানে শুক্রবারে এই মুভমেন্টটা হয়েছে। এই মুভমেন্টটা হওয়ার পরে ইউরো এসডি কিন্তু এখন চলে আসছে এই জায়গায়। তো এই জায়গাটা কোন জায়গা? ওই আমি আসলে অনেকগুলি MT4 রাখি, এই কারণে রাখি যাতে আমাদের আহ, অনেক কিছু অ্যানালাইসিস করা যায়। এক জায়গায় হয়তো অ্যানালাইসিস করলে অনেক বেশি সমস্যা হয়ে যায় অনেক সময়। এই জন্য আমি অ্যানালাইসিসগুলি বিভিন্ন ব্রোকার এবং MT4-এ দেখি, দেখার চেষ্টা করি। তো এই বিষয়গুলি আপনাদেরকে আজকে আমি শেয়ার করতেছি, যেটা আমার অভিজ্ঞতা, যেখান থেকে আমরা কিন্তু প্রিডিক্ট করতে পারি। আমি 12 তারিখে এই জিনিসটা দিছিলাম, যেটা পড়বে, এবং সেটা পড়লো কবে? একটু আমাদের সাউন্ড হচ্ছে মনে হয়, তো এই বিষয়গুলি একটু খেয়াল রাখতে হবে আমাদের। অনেক সময় এই MT4-গুলি খুব ঝামেলা করে। তো যাই হোক, এই যে আপনাদের সাথে যেটা শেয়ার করতেছিলাম, আপনাদের সাথে যেটা আমি শেয়ার করতে চাচ্ছিলাম, সেই জিনিসটা আসলে MT4-গুলি একটু হ্যাং হয়ে গেছিলো।
সো আমরা কিন্তু এই বিষয়গুলি দেখব। তো আজকে একটু অন্য কিছুও দেখি, আবার ওটা আসুক। হ্যাঁ, এবার দেখেন যে আমি যেটা 12 তারিখে দিছিলাম যে এইখান থেকে আসবে, তো এটা পড়তে 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 কিন্তু এখন এইখানে আসছে। এখন আমি কি মনে করতেছি যে এটা আরও নিচে যেতে পারে, যাইতে পারে, আবার উপরে যেতে পারে, আবার নিচে যেতে পারে, আবার উপরে যেতে পারে, নিচে যেতে পারে, অথবা আবার উপরে যেতে পারে। তা আমরা আমাদের ট্রেন্ড অ্যানালাইসিস অনুযায়ী কিন্তু এই জিনিসগুলি দেখব। এখন আপনারা এই 12 তারিখের সাথে আজকের তুলনা করেন যে কিভাবে কতগুলি পিপ আপনি যদি প্রিডিক্ট না করতে পারেন, আপনি যদি বুঝতে না পারেন, তাহলে কিন্তু এই জিনিসটা হবে না। তো এইখান থেকে আমরা যদি হিসাব করি, এই শোল্ডার থেকে এখন পর্যন্ত 350 পিপ পড়ে গেছে। তো যাই হোক, এটা আমি বন্ধ করে দিই, আপনারা বুঝতে পারছেন আশা করি। তো আজকে আমাদের মূল যে টপিক, সেই টপিকে আমরা চলে আসি। তার মূল টপিক হলো হোয়াট ইজ প্রাইস অ্যাকশন ট্রেডিং। এটা কেন আসলো? কারণ অনেক সময় আমাদের একটা ভুল ধারণা হয় যে প্রাইস অ্যাকশন ট্রেডিং মানে আলাদা একটা কিছু। আসলে আমরা যা শিখতেছি প্রথম দিন থেকে এগুলি প্রাইস অ্যাকশন। আসলেই কি এগুলি প্রাইস অ্যাকশন ট্রেডিং, সেটা আমরা দেখবো। আবার হোয়াট ইজ ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, সেই সম্বন্ধে একটু দেখবো। হাউ টু ইউজ ফিবোনাক্কি, পিভট পয়েন্টস, ইন্ডিকেটার, হোয়াট ইজ সাপ্লাই ডিমান্ড অ্যান্ড মানি ম্যানেজমেন্ট ইন ফরেক্স ট্রেডিং অ্যানালাইসিস অ্যান্ড পিটিসি। এই বিষয়গুলি আমরা আস্তে আস্তে দেখবো সামনে। তো এই জিনিসগুলি দেখার জন্য আমরা প্রথমে একটু আগে যাই। তো এখানে ডিসক্লেমার এটা তো থাকবেই, এটা ইনবাউন্ড সার্টিফিকেট এটা আছে, এখানে অ্যাকনোলেজমেন্ট, এগুলি বলার কিছু নাই, এগুলি সবসময় থাকে। সো হোয়াট ইজ টেকনিক্যাল অ্যানালাইসিস? দেখেন, টেকনিক্যাল অ্যানালাইসিস বা প্রাইস অ্যাকশন বিষয়টা কি সেটা দেখানোর জন্যই আমি স্লাইডটা ব্যবহার করছি। এখানে টেকনিক্যাল অ্যানালাইসিস ইজ দ্য স্টাডি অফ প্রাইস মুভমেন্ট ওভার টাইম, অলসো নোন অ্যাজ প্রাইস অ্যাকশন। আসলে প্রাইস অ্যাকশন কি? প্রাইস এখানে ছিল, এখান থেকে এখানে গেছে, আবার এখানে আসছে, আবার এখানে গেছে, আবার এখানে গেছে, তার মানে এটা একটা প্রাইস অ্যাকশন, এটা বুঝতে হবে। তাহলে এটা কি? হাই লো, এটা হাই লো, এটা হায়ার হাই, এটা হায়ার হাই, তাহলে এটা কিন্তু একটা প্রাইস অ্যাকশন। এটা একটা ট্রেন্ড, এটা একটা রেজিস্ট্যান্স, এটা একটা সাপোর্ট, এই সবই কিন্তু প্রাইস অ্যাকশন। এটা কে বলছে? টেকনিক্যাল অ্যানালাইসিস ইজ দ্য স্টাডি অফ price movement over time, also known as price action. It can be done on any instrument, অর্থাৎ যে কোনো পেয়ারে হইতে পারে, স্টকে হইতে পারে, টাইম ফ্রেম এনভায়রনমেন্ট ইন ফরেক্স ইজ ডান ওয়ান আইদার অ্যান ইন্টারডে বেসিস, অর্থাৎ দিনের মধ্যে হইতে পারে, মিডিয়াম টার্ম বেসিস অর্থাৎ 4 আওয়ার বা ডেইলি হইতে পারে, লং টার্ম পজিশন উইকলি, মান্থলি, ইয়ারলি হইতে পারে। টেকনিক্যাল অ্যানালাইসিস ইজ বেসড অন দ্য অ্যাজাম্পশন অল কারেন্ট মার্কেট variables are reflected in the real-time price action of currency pair, and a study of this movement is educate. আমি এত কিছু সব কিছু পড়ার কিছু না, আমি শুধু এটাই বলতেছি যাতে আপনাদের এই কনফিউশনটা না থাকে যে আমরা প্রাইস অ্যাকশন শিখতেছি না। আমরা কিন্তু প্রাইস অ্যাকশন শিখতেছি, টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতেছি, প্লাস আমরা পুরা কমপ্লিট একটা সিস্টেম শিখতেছি। সো এই জিনিসটা আপনারা পড়বেন, আমরা সামনে আরও ক্লিয়ার করব। তো Forex price action is the analysis of the price movement over time. By analyzing the price action of a market, a trader can determine market's directional bias. অর্থাৎ প্রাইস অ্যাকশনের মাধ্যমে আমরা যে জিনিসটা করি সেটা হলো একটা বায়াসনেস তৈরি হয়। এটা কি ডাউনে যাচ্ছে, এটা কি আপে যাচ্ছে, এটা কি রেজিস্ট্যান্সে আছে, এটা কি সাপোর্টে আছে, এই বিষয়গুলি। অর্থাৎ এই বায়াসনেসটা যদি না আসে তাহলে কিন্তু আমরা ট্রেডিং করতে পারবো না। যেটাকে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, যদি আপ ট্রেন্ড হয় আমরা বাই সিদ্ধান্ত নিলাম, যদি ডাউন ট্রেন্ড হয় তাহলে আমরা সেল সিদ্ধান্ত নিলাম, তাহলে আমাদের একটা বায়াসনেস চলে আসে। ঠিক আছে? ইন রিয়েলিটি ইকোনমিক নিউজ ভেরিয়েবল রিলেটেড ইনফরমেশন গেটস রিফ্লেক্টেড ইন দ্য প্রাইস মুভমেন্ট। অর্থাৎ ফান্ডামেন্টাল যে নিউজগুলি আসে, জব রিপোর্ট আসে, জিডিপি আসে, তারপরে স্যালারি আসে, তারপরে কোনো পলিটিক্যাল বিষয় আসে, বা ওয়ার, ফ্লাড, যে কোনো কিছু, এই জিনিসগুলি কিন্তু এই টেকনিক্যাল অ্যানালাইসিস বা প্রাইস সেকশনের ভিতরে রিফ্লেক্ট করে। সো দেখা গেল যে একটা কারেন্সির দাম কমে গেছে একটা ইকোনমিক সিদ্ধান্তের কারণে, তখন কিন্তু প্রাইসটা পড়ে যায়, তাই না? হয়তো দেখা গেল পড়ার আগে এখানে একটা
হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন হয়েছে। তার মানে কি, এই প্যাটার্নটা কাজ করছে, প্লাস ফান্ডামেন্টাল নিউজটা কাজ করছে, টেকনিক্যালটা কাজ করছে, প্রাইস অ্যাকশনটা কাজ করছে, সব কিছু কাজ করার পরেই কিন্তু এই জিনিসটা পড়ছে। তো এই জিনিসগুলি আমরা দেখব এবং শিখব, ঠিক আছে। Successful trading forex requires the trader carries market their trading decision. আপনার প্রতিগুলো সাইটগুলি একটু পড়বেন। What is fundamental analysis? Fundamental analysis টা কি? Fundamental analysis of forex market involves study of how economic data affects the global financial market, including specifically currencies. The news item to be considered are generally related to economy, political or social events. The most crucial economic events which influence short and long-term movement in the market are interest rate, announcement of non-farm payroll, GDP, তারপরে আপনার সিপিআই, তারপরে কনজিউমার প্রাইস ইন্ডেক্স মানে সিপিআই, তারপরে আপনার মানি ফ্লো, এগুলি সব কিছুই কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের কারণেই একটা প্রাইস মুভমেন্ট করে। এখন আপনি যদি জানেন যে বাংলাদেশে এখন একটা এমন সময় যে সামনে হয়তো টাকার দাম কমে যাবে, তখন আপনি কি করবেন? আপনি তখন চিন্তা করবেন যে আগের থেকে আমি ব্যবস্থা করি যাতে আমার সেই অর্থনৈতিক কোনো অসুবিধা না হয়। অর্থাৎ হয়তো দেখা গেছে চাকরি নাই, এটা আমাদের দেশে আসলে হয় না, তারপরেও দেখা যাচ্ছে আমাদের দেশে চাকরি নেই, তখন আমরা ব্যবসার চেষ্টা করি বা করি। চাকরির চেষ্টা করে তো লাভ নাই। তো আমি যদি আগের থেকেই জানি যে চাকরি পাবো না, তাহলে কি আমি চাকরির চেষ্টা করব না। তো এই জিনিসটা যখন ইনফর্মড হয়ে যাব তখন কিন্তু আমি জানবো। আর যদি আমি জানি আমার ইনফরমেশনটা না থাকে, তাহলে কিন্তু আমার চাকরির পিছনে যাব, আসলে চাকরি কিন্তু নাই। তো এইটা আমি একটা উদাহরণ দিলাম আমাদের দেশের কনটেক্সটে। তো আমরা যেহেতু বাইরের দেশে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, স্পেন, এসব দেশ, জাপান, তো তারা কিন্তু এই ইকোনমিক ফ্যাক্টরগুলি পুরা বিশ্বের ইকোনমিকে একটা নিয়ন্ত্রণ করে। জাপানি ইয়েনের দাম যদি কমে যায়, তাহলে জাপান যেসব দেশে ব্যবসা করে সেই সব দেশের সাথে কি হবে, তাদের ব্যবসায়ের একটা ইমব্যালেন্স তৈরি হবে, তাই তো। ডলারের দাম যদি বাইরে যায় তাহলে অবশ্যই ইউরো পড়ে যায়, জিবিপির দাম পড়ে যায়, এগুলি আমরা জানি। সো এই জিনিসগুলি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা এই জিনিসটাই আমাদের টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল দুটো মিলেই আমরা কাজ করব। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আমরা অলরেডি জানি, ফরেক্স ফ্যাক্টরি আমরা সবসময় ফলো করার চেষ্টা করব, এবং এখানে কিছু বিষয় বলা আছে যে কীভাবে জিনিসগুলি হয়। জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, ইন্টারেস্ট রেট, হাউজিং ডাটা, ডিউরেবল গুডস, ট্রেড ব্যালেন্স, অর্থাৎ কোনটা বাড়লে কী হয়, কমলে কী হয়, বিষয়গুলি এখানে বলা আছে। তো রিফ্লেক্ট দ্য গ্লোবাল টোটাল মানি ভ্যালু অল গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউসড কান্ট্রি ডিউরিং কোয়ার্টার অর ইয়ার। অর্থাৎ জিডিপি যদি বাইরে যায় তো কান্ট্রির অবশ্যই ভালো হবে, ইন্টারেস্ট যদি বাড়ে তাহলে অবশ্যই ভালো হয়, যদি কমে তাহলে খারাপ হবে। হাউজিং ডাটা, এখন ঘর বাড়ি যদি বেশি বেশি বিক্রি হয় তাহলে দেশের উন্নতি হবে। ডিউরেবল গুডস যদি বেশি অর্ডার বাড়ে তাহলে দেশের ইকোনমি স্ট্রং হবে। এই বিষয়গুলি এখানে বলা আছে, আপনারা পড়বেন। আমার আসলে সব কিছু কীভাবে ট্রেড ব্যালেন্স, রিফ্লেক্ট, সব কিছু লাইন বাই লাইন পড়ে দেখানোর মতো কিছু, এই জিনিসগুলি আমি আপনাদেরকে দিয়ে দিই যাতে আপনারা পড়তে পারেন, আপনারা একটা গাইডলাইন পান যে আমরা কীভাবে পড়বো, কীভাবে আগাবো, কীভাবে আমাদের কাজে লাগবে। তো এই স্লাইডগুলি আপনারা দেখবেন। তো আমি কি বলছিলাম যে প্রাইস অ্যাকশন সম্বন্ধে আমাদের যাতে কোনো কনফিউশন না থাকে, এই জন্য কিন্তু আপনারা এইটা গুগল যদি করেন, হোয়াট ইজ প্রাইস অ্যাকশন ট্রেডিং অ্যান্ড হাউ টু লার্ন ইট, তাহলে আপনারা এই রেজাল্টগুলি পাবেন। এই রেজাল্টগুলি কি? যেমন নিয়াল ফুলার একজন কোচিং দেয়, একজন মেন্টার, গাইড, তার একটা বিজনেস স্ট্র্যাটেজি আছে, সে সেই জন্য 8 ইএমএ, তারপর 21 ইএমএ, এইটাকে তারা ধরে। এবং নেকেড চার্ট অ্যানালাইসিস মানে কোনো ধরনের ইন্ডিকেটর থাকে না, অথবা হালকা কোনো ইন্ডিকেটর থাকে। এখন যে যার সুবিধা মতো ব্যবহার করে, যেমন নিয়েল ফুলার 8 এবং 21 ইএমএ ব্যবহার করে, 8 and 21 ইএমএ, 350 ইএমএ ব্যবহার করে এবং 150 ইএমএ ব্যবহার করে। তারপরে সে পিন বার, তারপরে সে সাপোর্ট, রেজিস্ট্যান্স, ফেকি, এই বিষয়গুলো। তো এইগুলি তার একটা নিজস্ব একটা স্ট্র্যাটেজি যা মানুষকে সে অফার করে কোর্স হিসাবে, এই জন্য তাতেই প্রথমে আসছে। তারপরে যদি ট্রেড সিটি যাই, সে 20
SMA ব্যবহার করে, অনেকে বুলিঞ্জার ব্যান্ড ব্যবহার করে, অনেকে ম্যাকডি ব্যবহার করে, হালকাভাবে ব্যবহার করে। তো এই জিনিসগুলি কিন্তু এখানে বলা হয়েছে। তারপর ইনভেস্টোপিডিয়া কি বলছে, প্রাইস অ্যাকশন কি, the price action describe the characteristics of security price movement. This movement is quite often analyzed with respect to price changes in the recent past. ওই আগের কথাই, অর্থাৎ প্রাইস ফ্লাকচুয়েশন এর মুভমেন্ট। নিয়াল ফুলার যেটা বলছে যে এটা সিম্পলি ডেফিনেশন, প্রাইস অ্যাকশন অ্যানালাইসিস ইজ দ্য অ্যানালাইসিস দ্য প্রাইস মুভমেন্ট অফ মার্কেট ওভার টাইম বাই লার্নিং রিড প্রাইস অ্যাকশন অফ মার্কেট উই ক্যান ডিটারমাইন মার্কেট ডিরেকশনাল বায়াস। ওই সেম কথাগুলি একজন এইভাবে বলছে, একজন সেইভাবে বলছে, তার মতো করে বলছে, আমি আমার মতো করে বলছি। হু ইউজেস প্রাইস অ্যাকশন ট্রেডিং, কারা ব্যবহার করে এই সম্বন্ধে এখানে বলা হয়েছে, আপনারা পড়বেন যে এখানে রিটেল ট্রেডার্সরা ব্যবহার করে, স্পেকুলেটাররা ব্যবহার করে, আরবিট্রেটার্সরা ব্যবহার করে, ইকুইটিস, বন্ডস, ফরেক্স, কমোডিটিস, ডিরাইভস। তারপরে স্টেপস ইউজড প্রাইস অ্যাকশন ট্রেডিং, কি কি স্টেপস থাকে। মোস্ট এক্সপিরিয়েন্স ট্রেডার্স ফলো প্রাইস অ্যাকশন ট্রেডিং, keep multiple options for recognizing trading pattern, আমরা প্যাটার্ন জানি, entry and exit level, stop loss, related observation, having just one strategy on one multiple stocks sufficient। তারা এইটাই বলার চেষ্টা করছে যে যার সুবিধা মতো, আইডেন্টিফাইং সিনারিও লাইক স্টক প্রাইস, বুল, বিয়ার, ঠিক আছে। আমি এই জিনিসগুলো আপনাদেরকে এই জন্য দিলাম যে প্রাইস অ্যাকশনের সাথে আপনাদের সাথে কোনো ধরনের দ্বন্দ্ব না থাকে যে তহিদ ভাই প্রাইস অ্যাকশন শিখায় নাই। তো প্রাইস অ্যাকশনটাই জিনিসগুলি এরকম। তো আজকে আমাদের আরেকটা টপিক ফিবোনাক্কি, আমরা ফিবোনাক্কি দেখি। হুইজ ফিবোনাক্কি সেই সম্বন্ধে এখানে বলা আছে। লিওনার্দো বোনাক্কিও বলে, লিওনার্দো দা পেসিও বলে। লরেন্সো ফিবোনাক্কি ওয়াজ ইটালিয়ান ম্যাথামেটিক্স। আমি এই জিনিসগুলি স্লাইডগুলি এই জন্য দিয়ে দিই যাতে কোনো কিছুর ঘাটতি না থাকে আমাদের কোর্সে। আমরা যদি আরও বেশি জানতে চাই তাহলে আমরা গুগল করলে আরও বেশি জানতে পারবো, তাই না? তো এখানে কীভাবে ফিবোনাক্কি রেশিওগুলি আসে, ম্যাথামেটিক্যাল টার্ম, আমি নিজেও ম্যাথামেটিক্স সম্বন্ধে এত বেশি অভিজ্ঞ বা এক্সপার্ট না, তারপরেও আপনাদেরকে এই জিনিসগুলি দিয়ে দিলাম। আপনারা এগুলি পড়বেন, দেখবেন, আর আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে চার্টে দেখাবো। হুইচ ফিবোনাক্কি অ্যানালাইসিস সো পপুলার ইন ট্রেডিং। আসলে ফিবোনাক্কিটা এমন একটা মজার বিষয় যেটা আপনি যত শিখবেন, যত জানবেন, ততই আপনারা বুঝতে পারবেন যে এটা কেন জরুরি। তো ফিবোনাক্কিটা আমরা কি কি দেখবো, ডিফারেন্স বিটুইন ফিবোনাক্কি রিট্রেসমেন্ট আর এক্সটেনশন। তো রিট্রেসমেন্টটা কি, রিট্রেসমেন্টটা হচ্ছে যে এটা এ, এটা বি, এই যে এটা বলছে এটা এ, এটা বি, এটা হলো রিট্রেসমেন্ট, এটার ভিতরেই থাকে। আর এক্সটেনশন যদি এইখানে যায় তাহলে এটা 100-এর বাইরে চলে গেছে, তার মানে এটা এক্সটেনশন। এই জিনিসটাই হলো এক্সটেনশন, মানে বর্ধিত, তাই তো। তো এই জিনিসগুলি আমরা সামনে আরও ভালো করে দেখব, প্র্যাকটিক্যাল চার্টে দেখব, ঠিক আছে। তো আমরা আগে যাই। হাউ টু প্লট ফিবোনাক্কি লেভেল, এগুলি আমরা অবশ্যই জানি। আমি আগেও বলছি যে আমরা প্লট করার জন্য একটা হাই পয়েন্ট নিব, একটা লো পয়েন্ট নিব। তার মানে এইখান থেকে এখানে আসলো, তাহলে এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, অর্থাৎ এটা এ, এটা বি। আর উপরে গেলে এটা আমার লো, এটা আমার হাই, তার মানে এটা আমার এ, এটা আমার বি। এই বিষয়গুলি আমরা চার্টে সুন্দর করে দেখব সামনে। তা আমি এখানে রাখে দিলাম এই স্লাইডগুলি, আপনারা পড়বেন, ঠিক আছে। তো সামনে আগে যাই। তো ওই জিনিসটাই আবার একটু দেখানো হয়েছে। কি দেখানো হয়েছে, যে এটা হাই, এটা লো। আমি একটু আগে যেটা দেখালাম, এটা হাই, এটা লো। তাহলে আমরা নিচের দিকে যদি ডাউন হয় তাহলে হাই থেকে লোতে যাব, আর যদি উপরের দিকে যাই তাহলে লো থেকে হাইয়ে যাব। এটা উপর থেকে নিচের দিকে আসছে, তাহলে ডাউন। এই বিষয়টা কিভাবে আসছে, কি হয়েছে, এই বিষয়গুলি এখানে একটু বর্ণনা দেওয়া আছে, আর কিছুই না, স্লাইডগুলি আপনারা পড়বেন। আমি এই জন্য স্লাইডগুলি যাতে খুব দ্রুত না যায় এই জন্য আমি রাখি, যাতে আপনারা পজ করে পড়তে পারেন। তো এটা আরও ক্লিয়ারভাবে বোঝার জন্য, যেমন প্রাইসটা এটা যদি এ হয় আর এটা যদি বি হয় তাহলে এখানে গেছে, তারপরে এখানে আসছে, এখানে যা রিট্রেস করছে, আবার এখানে গেছে, আবার এখানে পড়ছে। তো এগুলি কিন্তু ফিবোনাক্কি লেভেল। এই বিষয়গুলি আমরা ফিবোনাক্কি প্লট করলেই আমরা পেয়ে যাব।
এবং এই জিনিসগুলি আমরা দেখব একটু পরে, ঠিক আছে? তো স্লাইডগুলি দেই, কারণ আমি সবসময় বলছি যে আমরা দেখব, পড়ব, চোখে বুঝবো এবং আমি প্র্যাকটিক্যালি করে দেখাবো। কম্বাইনিং ফিবোনাকি উইথ আদার টেকনিক্যাল টুলস। তো আদার টেকনিক্যাল টুলসগুলি কি? আমি সবসময় বলছি যে যত বেশি টেকনিক্যাল টুলস আমরা কনফ্লুয়েন্স করতে পারবো তত আমাদের ট্রেডিং সাকসেসফুল হবে। ট্রেডিং ইজ এ গেম অফ প্রবাবিলিটি, অর্থাৎ প্রবাবিলিটি বাড়বে। অ্যাজ ট্রেডার্স অ্যান্ড অ্যানালিস্ট আওয়ার এইম শুড বি ফাইন্ড অপরচুনিটি হুইচ হ্যাভ হায়ার প্রবাবিলিটি। যত প্রবাবিলিটি বাড়বে তত আমাদের ট্রেডিং সাকসেসও বাড়বে। While using Fibonacci level are in our view extremely important on their own, they are not always reliable. শুধু ফিবোনাক্কি রিলায়েবল না, তার সাথে আমরা কি করব? আমাদের মুভিং এভারেজ থাকতে পারে, আমাদের প্যাটার্ন থাকতে পারে, আমাদের ক্যান্ডেল প্যাটার্ন থাকতে পারে, চার্ট প্যাটার্ন থাকতে পারে। আমরা যদি আরও অ্যাডভান্স কোর্স করি তাহলে সেখানে হারমোনিক প্যাটার্ন থাকতে পারে। এই বিষয়গুলি কিন্তু এখানে বলা আছে, আপনারা একটু পড়বেন। অনেকে ম্যাকডি ব্যবহার করে, আরএসআই ব্যবহার করে, ঠিক আছে? সাপোর্ট রেজিস্ট্যান্স থাকে, ট্রেন্ড লাইন থাকে। এই যে দেখেন এখানে যা শিখছি আমরা এতদিন, এই জিনিসগুলি আমরা কাজে লাগাইতে পারবো। 50 ডে মুভিং অ্যাভারেজ, 200 ডে মুভিং অ্যাভারেজ। কেন? কারণ এইগুলি বড় বড় যে কোম্পানি আছে, ব্যাংক আছে, তারা এই জিনিসগুলি ফলো করে, এই জন্য আমরাও ফলো করব, ঠিক আছে? যেমন এখানে দেখেন এ টু বি হয়েছে, সি গেছে, আবার রিফ্রেশ করে ডিতে গেছে, এখন ডি আবার এই পর্যন্ত আসছে, এই লেভেলটা আবার 61, আবার এই লেভেলে এসে পড়ে গেছে। এই বিষয়গুলি এখানে বলা হয়েছে, এই জিনিসগুলি আপনারা একটু পড়বেন। এটা আরেকটা চিত্র আরও সুন্দরভাবে দেখানো হয়েছে যে একটা ইকোনমিক রেজাল্ট এবং ফান্ডামেন্টাল রেজাল্ট এবং টেকনিক্যাল দুইটা মিলে কিভাবে পড়ছে। অর্থাৎ নিউজের আগে এই লেভেলে ছিল এবং নিউজটা আসার পরে এই লেভেলটা ব্রেক করে এইটা পড়ে গেছে। তার মানে আগে কিন্তু একটা প্যাটার্ন তৈরি হয়েছে, তাই না? এই প্যাটার্নগুলি কিন্তু আমরা জানি, ট্রায়াঙ্গেল, যেগুলি এখানে বলা আছে, আপনারা একটু দেখবেন, পড়বেন। তো এই বিষয়গুলি আমরা বাস্তবে একটু পরে কাজে লাগাবো। হোয়াট আর ফরেক্স পিভট পয়েন্ট? আমরা ফিবোনাকি দেখলাম, আমরা এখন পিভট পয়েন্টটাও দেখি। আমাদের ভিডিও কতক্ষণ হয়েছে, 22 মিনিট। ওকে, সমস্যা নাই, আমরা আগায় যাই। হোয়াট আর ফরেক্স পিভট পয়েন্ট? Forex pivot point are calculated horizontally price level on the chart. These levels show potential area where the price can reverse, especially during the first touch of this level. আসলে ফিবোনাকি বলেন, পিভট রেজিস্ট্যান্স বলেন, সাপোর্ট রেজিস্ট্যান্স বলেন, এগুলি আমরা কেন দেখব? হারমোনিক প্যাটার্ন বলেন, আমরা এই জন্য দেখব কারণ যত আমরা দেখব, যত আমরা বুঝবো, তত আমাদের সাকসেস বাড়বে, প্রবাবিলিটিটা বাইরে যাবে। এই জন্য এই বিষয়গুলি দেখব, কারণ বড় বড় ব্যাংক, হেজ ফান্ড, মানি ম্যানেজমেন্ট, এরা এই জিনিসগুলি দেখে, এই জন্য আমরাও দেখবো। তো এখানে ক্যালকুলেশন কীভাবে পিভট পয়েন্ট বাইর করে, কীভাবে R1 হয়, S1 হয়, R2 হয়, S2 হয়, এখানে ফর্মুলাগুলি দেওয়া আছে। এই বিষয়গুলি জানতে চাইলে এই জিনিসগুলি পড়বেন, না জানলেও কোনো সমস্যা নেই, কারণ সব ইন্ডিকেটর মার্কেটে অ্যাভেলেবেল, গুগলে পাওয়া যায়। গুগল করলে আপনারা এইসব ইন্ডিকেটর পাওয়া যাবেন, আর যদি আপনি আমার কাছে চান আমিও আপনাদেরকে দিতে পারবো। তো ঠিক আছে, এখানে আমরা শুধু থিওরি এবং তত্ত্বগতভাবে এই বিষয়গুলি স্লাইডগুলি রেখে দিলাম। তো গো লং ইফ প্রাইস বাউন্স ফ্রম S1, S2 or S3। তো S1-এ যদি বাউন্স খায়, S1টা কি? এখন একটা পিভটটা কীরকম আমরা এখানে একটু যদি আঁকি, মনে করেন এটা আমাদের পিপি অর্থাৎ পিভট। তাহলে উপরে হবে R2, R3, R1, এটা R1, এটা R2, এটা R3। তাহলে নিচের দিকে কি হবে? S1, S2, S3। এখন প্রাইস যদি এখানে বাড়ি খায় নিচে যাবে, প্রাইস যদি এখানে বাউন্স করে উপরে যাবে, আবার যদি এইখানে বাড়ি খায় তাহলে নিচে আসবে, আবার যদি এটা ব্রেক করে পিভট নিচে আসবে। তো এই বিষয়গুলি আমরা পরবর্তীতে চার্টে দেখব, লাইভ দেখব, ঠিক আছে? এটা আপনাদের সুবিধার জন্য এই স্লাইডগুলি আমি দিয়ে রাখলাম, আপনারা পড়বেন। এখানে কীরকম একটা পিভট পিভট হয় সেটা একটা নমুনা। Why do pivot point work? The whole pivot point trading technique is based on two main market concepts: existence of support and resistance। অর্থাৎ এইটাও এক ধরনের সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, ফিবোনাকিও একটা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স।
তাহলে দেখেন সবই কিন্তু ট্রেন্ড লাইন এবং সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স নিয়েই কারবার। সো এই জিনিসগুলি এই জন্য দেখবো কারণ সবাই দেখে, আমরাও এই জিনিসগুলি দেখবো, এবং এর সাথে আমাদের যদি আরও মুভিং অ্যাভারেজ, ফিবোনাক্সি, সাপোর্ট রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন, চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এইগুলি কাজ করে, তখন জিনিসগুলি কত সুন্দর হয়, সেটাই হলো ট্রেডিংয়ের মূল উদ্দেশ্য। এখানে ট্রিক্স কিছু বলা আছে, অর্থাৎ আপনারা পিভটটা কীভাবে একটা কমপ্লিট স্ট্র্যাটেজি হিসাবে ব্যবহার করবেন, সেটা পিভট ট্রিক, এন্ট্রি, বার্ডস, অ্যাট অল, আর এই বিষয়গুলো এখানে বলা আছে। এগুলি পড়লে আপনারা বুঝতে পারবেন, যদি না বুঝতে পারেন আমাকে বলবেন, আমি আপনাদেরকে সুন্দর করে আবার বুঝাই দিব। এই জিনিসগুলি আপনাদের পড়ার জন্য আমি দিচ্ছি, আপনারা পড়বেন এবং আমাকে প্রশ্ন করবেন না বুঝতে পারলে। এই দেখেন আমি 2015 সাল, তাই না, এটা ফার্স্ট ব্যাচের একটা নিউজ, এই যে আমার ছবি, এখানে দেখেন এইগুলি পিভট, এগুলি পিভট। আমি কিন্তু সব সময় পিভট ব্যবহার করি, কারণ এই যে লেভেলগুলি কত সুন্দর দেখেন। এখানে প্রাইস রিজেক্ট করছে, প্রাইসটা পড়ে গেছে, এখানে প্রাইসটা সাপোর্ট পাইছে, উপরে গেছে, দেখছেন? তার মানে আমি এখানে সেল দিব না, আবার এখানে বাড়ি খেয়েছে, পড়ে গেছে, পড়ে গেছে, পড়ে গেছে, তাহলে এখানে কি আমি বাড়ি দিব না। তো এই যে জিনিসগুলি, এটা কিন্তু আমরা বুঝতে পারি এই লেভেলগুলি দেখার মাধ্যমে, এই লেভেলগুলি সম্বন্ধে আইডিয়া পাওয়ার মাধ্যমে। এটা 2015-তে আমার পোস্ট, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এটা আমার জন্য একটা পিভট বানায় দিছে, সে একটা গ্রেট কোডার। আমি তো কোডিং প্রোগ্রামিং জানি না, সিজিএ আমার একজন বন্ধু, ফার্স্ট ফ্যাক্টরি, খুবই মারাত্মক একজন কোডার, একটা ওয়ার্ল্ড ফেমাস কোডার। সিজিএ আপনারা জানেন, পিভট মেইন লেভেল, এই পিভটগুলি আমার জন্য বানায় দিছে সে স্পেশালি। সো আমি আপনাদের এটা দেখাইলাম, চাইলে আপনাদের সাথে আমি এটা শেয়ার করব, ঠিক আছে? আপনারা চাইলে এই পিভটগুলি আপনাদেরকে আমি দিব। তো এটাই হলো ওই পিভটটার একটা চার্ট। এই চার্টগুলি দেখেন, দেখছেন কি সুন্দরভাবে ফিবোনাক্সি, আবার এখানে পিভট, দেখছেন? এটা কিন্তু পিভট, আবার এটা ফিবোনাক্সি। তাহলে এখানে আমরা কি দেখলাম, এই যে 61, 50 এবং 38 এটা সবসময় ইম্পর্টেন্ট লেভেল, এবং এখানে পিভটও আছে এবং প্রাইস পড়ে গেছে, দেখছেন? এটা আমরা পরবর্তীতে আরও দেখব, লাইভ দেখব, এবং আপনাদের যে কোনো কোশ্চেন থাকে আমাকে কোশ্চেন করবেন, আমি সেটা অ্যান্সার করবো। আরও ক্লিয়ার একটা পিভট, এই যে ডেইলি পিভট, উইকলি পিভট, মান্থলি পিভট আছে, এখানে দেখা যাচ্ছে না যেহেতু এটা 1 আওয়ার। তো এখানে পিভট লেভেলগুলি কীভাবে বাড়ি খায়, কীভাবে প্রাইসটা এখানে রেজিস্ট্যান্স হয়, কীভাবে সাপোর্ট হয়, এটা বর্তমানে জিবিপি ইউএসডি, দেখছেন উঠে গেছে, বাড়ি খেয়েছে, পড়ে গেছে। সাপ্লাই ডিমান্ড আজকে শেখার কথা আছে, এখানে এটা আমাদের সাপ্লাই লাইন পড়ে গেছে, এটা আমাদের ডিমান্ড, এটা ডিমান্ড হয়ে গেছে। তো ডিমান্ড এবং সাপ্লাই আমরা যখন বুঝবো তখন এই জিনিসগুলি আরও ক্লিয়ার হবে। তো ডিমান্ড এবং সাপ্লাই সম্বন্ধে আমি পরবর্তীতে আলোচনা করব, আমরা অ্যাডভান্স লেভেল যে কোর্সটা হবে সেইখানে। এখানে আমরা করব না, কারণ ওইটা ভলিউম স্প্রেড অ্যানালাইসিস সাথেও জড়িত থাকে। তারপরেও আমরা হালকা সাপ্লাই এবং ডিমান্ড সম্বন্ধে আইডিয়া নিব। যেরকম এইখানে কিন্তু এটা কি হয়েছে, এটা একটা রেজিস্ট্যান্স হয়েছে, তারপরে কিন্তু প্রাইস পড়ে গেছে, এটাকে বলে ড্রপ। এইখানে এসে আবার একটু থামছে, এটাতে বলে বেস, আবার এটা পড়ে গেছে, তাহলে এটা কি হয়েছে, ড্রপ, বেস, ড্রপ। খেয়াল করছেন? আচ্ছা, এখানে দেখেন ড্রপ হয়েছে, বেস হয়েছে, আবার রেলি হয়েছে। তাহলে এটা ড্রপ হয়েছে, নিচে কিন্তু যায় নাই, তার মানে এটা বেস, এটা রেলি। এটাই কিন্তু সাপ্লাই ডিমান্ডের বিষয়। এগুলি পরবর্তীতে আমরা জানবো, একটার ভিতরে আরেকটা বললে আপনার কনফিউজ হয়ে যাবেন। তো ঠিক আছে, আমরা সামনে আগে যাই। তো থ্যাংকস ফর ওয়াচিং। আমরা এইটা দেখলাম আমরা স্লাইডে। এখন আমরা কি করব, আমরা এই ভিডিওটা এখানেই শেষ করে দিব, 29 মিনিট হয়ে গেছে। পরবর্তীতে আমরা যে জিনিসগুলি দেখব সেই জিনিসগুলি আপনাদেরকে একটু আলোচনা করে রাখলে আপনাদের ভালো লাগবে কেন, পরবর্তীতে আমরা বাস্তবে এই ফিবোনাক্সি, তারপরে ট্রেন্ড লাইন, সাপোর্ট, এই জিনিসগুলি একটু দেখব, সবসময় দেখব। আমরা এই জিনিসগুলি প্র্যাকটিক্যাল করব। আমরা আমাদের কোর্সে কোনো কিছু
ঘাটতি রাখবো না, সব কিছু শিখবো এবং যতক্ষণ পর্যন্ত আপনাদের কমপ্লিট শেখা না হবে ততক্ষণ পর্যন্ত আমি আপনাদের সাথে এগুলি শেয়ার করতেই থাকবো এবং শিখতেই থাকবো। যেমন দেখেন, এটা একটা নেকেড চার্ট, কিছুই নাই, দেখছেন, কিছুই নাই, কিন্তু জিবিবিউএসডি কিছুই নাই। এখন আমি যখন অ্যানালাইসিস করলাম, দেখেন জিবিবিউএসডি এটা কি সুন্দরভাবে রেজিস্ট করছে পড়ছে। দেখেন এখানে কি আছে, শুধুমাত্র এখানে এইটিএমএ এবং 21 ইএমএ। দেখেন এটা একটা অ্যানালাইসিস আমরা করব। আমরা কি করব, আমরা এখানে যদি তাকাই, দেখেন আমরা কিন্তু জানি তাহলে এটা কি হয়েছে, এটা একটা প্যাটার্ন হয়েছে না। রেজিস্ট্যান্স হয়েছে, এটা সাপোর্ট হয়েছে, এটা কিন্তু দেখলেই আমরা বুঝতেছি এটা রেঞ্জিং হয়েছে। তো এই বিষয়গুলি কিন্তু আমরা পরবর্তীতে দেখব। ইউরোএসডি, এই দেখেন আমি এইগুলি আলোচনা অবশ্যই এখানে হবে না, কারণ এটা হারমোনিক প্যাটার্নের কারণে দেখেন কিভাবে এই জিনিসটা পড়ছে। এবং আমি আপনাকে আগেই বলছি যে দেখেন কত পিপ পড়ছে, 259 পিপ। আর কি লাগে এইটা যদি করা যায়। জিবিবিউএসডি দেখেন, এখানে মুভিং অ্যাভারেজ 200, মুভিং অ্যাভারেজ 100, মুভিং অ্যাভারেজ 50, দেখছেন। এবং আমি কি বলছিলাম যে এই যে 100 এটা কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করতেছে, 61 এটা সাপোর্ট হিসেবে কাজ করতেছে। যতক্ষণ পর্যন্ত এটা সাপোর্ট হিসেবে কাজ করবে আপনি কি সেল দিবেন? অথচ এইটা যতক্ষণ না দেখছেন, এখানে দেখলে কি মনে হয়েছে, মনে হয়েছে যে আমরা সেল দিই। লাল লাল, এখানে দেখেন বাউন্স করতেছে। এবং এখানে যখন গেলাম তখন আমরা ফিবোনাক্সি আঁকছি, যে ফিবোনাক্সি আঁকছি, তখন আমরা দেখলাম যে এই জায়গাটা হোল্ড করে আছে। তার মানে কি, মেবি হইতে পারে, নাও হইতে পারে, সেটা কিন্তু আমরা জানি আমাদের এখান থেকে বাউন্স করে উপরে উঠে যেতে পারে। তার মানে কি, আমরা যদি এখানে একটা ক্যান্ডেল প্যাটার্ন পাই, আমরা যদি এখানে চার্ট প্যাটার্ন পাই, অলরেডি কিন্তু আমরা ফিবোনাক্সি লেভেল পাইছি 32, 38.2, 50 এবং 61.8 আমরা অলরেডি পাই গেছি। সো এটা কিন্তু অলরেডি আমাদের ফেভারে চলে আসছে। তা আমি কি এখানে সেল দিব? দেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে? যতক্ষণ পর্যন্ত না ভাঙবে ততক্ষণ পর্যন্ত সেল দেওয়া বুদ্ধিমানের কাজ হবে না। যদি সেল দিই তাহলে দেখা যাবে পরবর্তীতে তো উঠে গেছে এই পর্যন্ত। সো এইগুলি করা যাবে না। এইগুলি কেন করবো না? কারণ আমরা জানি ইউরোএসডি, এই দেখেন এই যে প্যাটার্ন, হারমোনিক প্যাটার্ন, তারপরে যে ফিবোনাক্সি, তারপরে ব্রেক হয়েছে। এখন আমি যদি এখানে একটা ফিবোনাক্সি আঁকি আপনাদের সুবিধার জন্য, কালারটা চেঞ্জ করে দেই, সেই হলো। এখন এই যে 61, 50, 38 এই লেভেলগুলি কি বলছি আমি, ইম্পর্টেন্ট লেভেল। তাহলে এই পর্যন্ত কি আমি বাই দিব? এখান থেকে কি আমি বাই দিব? না আমি সেল দেখব? আমি চাবো, আমি কি চাবো, আমি চাবো যে প্রাইস 38-এ এসে পড়ে যাক, অথবা 61-এ এসে পড়ে যাক, অথবা 50-তে এসে পড়ে যাক। তাহলে আমি সেল অপরচুনিটি খুঁজবো। দেখেন এটা কিন্তু আমাদের এখন কি হয়ে গেছে, রেজিস্ট্যান্স হয়ে গেছে। দেখেন এটা আগে সাপোর্ট ছিল, দেখছেন, নিচে যায় নাই, প্রাইস পরে নাই, কিন্তু এখন যখন এটা ভাঙে গেছে তাহলে ডেফিনেটলি এটা আমাদের রেজিস্ট্যান্স হয়েছে। আমি ক্লিয়ারলি আবার একটু দেখাই, এর নিচে প্রাইস আসে নাই, তাহলে এটা কি হচ্ছে, সাপোর্ট। এর নিচে আসে নাই, তাহলে এটা কি হচ্ছে, সাপোর্ট। এইখানে কিন্তু ব্রেক করছে, দেখছেন। এখন কি প্রাইস এটা টেস্ট করতে পারে, আমরা জানি। তো আমরা ওয়েট করব, যদি আরও নিচে যায় ভালো কথা, নাইলে এই পর্যন্তও যদি আসে আমরা সেল দেব। তো এই বিষয়গুলি কিন্তু আমরা জানতাম না, যদি আমরা এই কোর্সটার মাধ্যমে বা আমরা যদি না শিখি আমাদের পক্ষে জানা সম্ভব না। দেখেন কত সুন্দরভাবে অ্যানালাইসিসগুলি হচ্ছে, ঠিক আছে, সব দেওয়া আছে, কিচ্ছু নেই, ক্লিয়ার চার্ট। তারপরে আমি আপনাদেরকে বলছি যে আমরা পিভট আজকে দেখছি, তাই না।
পিভট পিভটও যদি দেখি তবু কিন্তু আমরা সেল দিব না। আমরা কি সেল দিব? এটা কিন্তু পিভট, এটা পিভট, তাই না? এই দেখেন এগুলো ফিবোনাচ্ছি, এই যে পিভট। আমরা কি সেল দিব? সেল দিব না। আমরা জানি তাই আমরা সেল দিব না। দেখছেন কি সুন্দরভাবে প্রাইসগুলি ফল করছে। এটা হলো সেই পিভটটা যেটা আমাকে ওই আমার ফ্রেন্ড শেয়ার করছিল। দেখেন, তবু কিন্তু আমরা এখান থেকে বাই দিব না, কারণ আমরা চাইতেছি যে ফল হোক। আর যদি দেখি যে ফল হয় নাই, যে কোনো ভালো সেট আপ পাইছি, তাহলে আমরা বাই দিব। কিন্তু আমি মনে করি ইউরোএসডি আরও নিচে যাবে, সো আমি বাই দিব না। এটা কেন দিব না? এটা আমি জানি তাই আমি দিব না। পরবর্তীতে যদি আমার জানা ভুল হয় আমি সেই অনুযায়ী ট্রেড করব। ঠিক আছে, তো আল্লাহ হাফেজ। আমরা এখানেই শেষ করি। আরও অনেক ভিডিও আমরা আরও শিখবো সামনে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।